আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সিমি, আমি বলছিলাম। সিমি হাত উঁচু করে থামিয়ে দেয় সাদিকে। আমি ওনাকে ভীষণ ঘৃণা করি, ভীষণ। কিন্তু উনি বাবা হিসেবে একজন সৎ আদর্শ বাবা, ছেলে হিসেবেও খুব ভালো, ভাই হিসেবে ওনার তুলনা অতুলনীয়। আমি চাই না আমার মতো ওনার বাবা মা ভাই এমনকি আমার ছোট্ট পরিটা বাবাকে ঘৃণা করুক। আমার অতীতের গল্প শুনলে আপনি সহ্য করতে পারবেন না, নিজের ভাইকেই খুন করতে ইচ্ছে হবে আপনার। বলেই হনহনিয়ে চলে যায় সিমি। সিফাত অপরাধীর মতো তাকিয়ে থাকে সাদির মুখের দিকে। বাবা, তোমার হাতে কি হয়েছে? সিফাতের কাটা হাতটা ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলে পরি। সাদি আর সিফাত চমকে ওঠে। সাদি দৌড়ে সিফাতের কাছে যায়। সিফাত উঠে বসে পড়ে। সাদি সিফাতের কাটা হাতটা ধরে বলে। পরি সিফাতের বুকে মুখ লুকিয়ে কেঁদেই যাচ্ছে। মা বাবা একদম ঠিক আছে, কাঁদে না। পরির মাথায় হাত বুলিয়ে বলে সিফাত, কিন্তু পরি থামে না, বরং শব্দ করে কেঁদে ওঠে। পরির কান্নার আওয়াজে ছোঁয়া সাবিনা বেগম চলে আসে। ছোঁয়া পরিকে কোলে তুলে নেয়। সাবিনা বেগম সিফাতের জখম হওয়া হাতের দিকে তাকিয়ে থাকে ভ্রুকুচকে। সাদি স্যাভলন তুলো এনে সিফাতের হাতের ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে থাকে। কাটলো কি করে? সাবিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বলে। সিফাত মাথা নিচু করে ফেলে, উত্তর দেয় না। ফোঁস করে শ্বাস নেয় তিনি। বাবাকে নিয়ে দুই ভাই এই রুমে শুয়ে পড়ো, আমরা একসাথে ঘুমাবো বলে ছোঁয়ার হাত ধরে বেরিয়ে যায়। ছোঁয়া এক পলক তাকায় সাদির দিকে। সাদি চোখের ইশারায় ছোঁয়াকে দেখা করতে বলে, কিন্তু ছোঁয়া সেটা বুঝতে পারে না। রাতের খাবার খাওয়ার সময় ছোঁয়াকে দেখতে পায় না সাদি। মায়ের কাছে জিজ্ঞেস করার সাহসও পায় না, চুপচাপ খেয়ে উঠে যায়। সিফাত খেতেই যায়নি, বাবা আরামসে খাচ্ছে। সাবিনা বেগম নিজ হাতে খাবার বেড়ে দিচ্ছেন ওনাকে। সাদি রুমে এসে দেখে সিফাত মাথায় হাত দিয়ে শুয়ে আর পরি সিফাতের বুকের উপর শুয়ে আছে। তোমার মাম্মা কোথায় আম্মু? সাদি পরির মাথায় হাত বুলিয়ে বলে। পরি সিফাতের পেটের উপর গোল হয়ে বসে। মা আর মাম্মা দুজন মিলে মুভি দেখছে আর বলছে তোমাদের হাতে খেতে। গাল ফুলিয়ে বলে পরি। সাদি ফুস করে ওঠে। বাচ্চা মেয়েটাকে না খাইয়ে দিয়ে মুভি দেখা হচ্ছে। হাতের কাছে পেলে ঠাস করে একটা চড় মেরে দিত। ইডিয়েট একটা, বিড়বিড় করে বলে সাদি। আমাদের দুই ভাইয়ের মনে আগুন জ্বালিয়ে দিব্যি মুভি দেখছে ওরা। সিফাতের তাচ্ছিল্য হেসে বলে ওঠে। সিফাতের অসহায় ফেস দেখে ভীষণ হাসি পাচ্ছে সাদি, কিন্তু খিলখিল করে হাসিটা সাদির ক্যারেক্টারে নেই। হাসতে জানেই না, ইদানিং কারণ ছাড়াই হাসি পায়। মা, মামাকে গিয়ে বলো পাপা এক্ষুনি ডেকেছে। পরীকে বলে সাদি। যদি ধমক দেয়? দিবে না, যাও, দিলে আমি বকে দেব। পরি একগাল হেসে দৌড় দেয় ছোঁয়ার রুমের দিকে। তোমার বউ আসবে না রে ভাই, শুয়ে পড় আমার পাশে। একটু সরে সাদিকে জায়গা দিয়ে বলে সিফাত। আসবে, আসতে তো হবে। সাদি আনমনে বলে ওঠে। 1 ঘন্টা হয়ে গেছে পরি ছোঁয়াকে ডাকতে গেছে, এখন আসার নাম নেই। পায়চারি করতে করতে সাদির পা ব্যথা হয়ে গেছে। সিফাত একটু পর পর দীর্ঘশ্বাস ফেলছে জোরে জোরে। বিরক্ত লাগছে সাদির। পরিও যেই গেল আর আসার নাম নেই। পরিটাকে আটকে রেখেছে। পরি আসলেও তো ওর থেকে খবর নেওয়া যেত। আস্ত একটা ইডিয়েট ওই গাধাটা। পায়চারি না করে শুয়ে পড়, তোর বউ এতক্ষণে ঘুমিয়ে গেছে, এখন শুধু নাক ডাকছে। হাই তুলে কপালে হাত বুলাতে বুলাতে বলে সিফাত। সাদির পায়চারি থেমে যায়। দাঁতে দাঁত চেপে তাকায় সিফাতের দিকে। তুই ঘুমা, আমাকে কেন ডিস্টার্ব করছিস? দাঁত কটমট করে বলে সাদি। সেটাই তো, আমরাই তো এখন ঘুমানোর সময়, আমারই তো এখন ঘুমানোর সময়। বউ নাই, মেয়েটাও চলে যাচ্ছে, হায় কপাল। আফসোসের সুরে বলে সিফাত। সাদির বিরক্ত লাগছে ওর আফসোস দেখে। ভুল করার সময় মনে ছিল না, বাবাটাও রুমে আসছে না। সাদি বুদ্ধি পেয়ে যায়, বাবাকে খোঁজার ছুতো দিয়েই চলে যাবে ওই রুমে। সুযোগ পেলে কান ধরে টেনে নিয়ে আসবে ছোঁয়াকে, আর ফাঁকা জায়গায় এনে কানের নিচে দুটো দেবে। পরনের টি শার্ট টেনে শুনে ঠিক করে নেয় সাদি। শুকনো কাশি দিয়ে সাবধানে পা ফেলে বেরিয়ে যায় রুম থেকে। বাবা খাবার টেবিলে বসে ফোনে নিউজ দেখছে। নিজের রুমের দিকে উকি দিয়ে দেখে দরজা বন্ধ, কোনো আওয়াজ আসছে না।
ভাইয়া ঠিকই বলেছে, নাক ডেকে ঘুমোচ্ছি ইডিয়েটটা। দাঁত খটমট করে বাবার সামনে থেকে ফোন কেড়ে নেয় সাদি। সালমান ভ্রু কুচকে তাকায় ছেলের দিকে। ফোন কেন নিলি? ঘুমাবে, চলো, তোমার জন্য ঘুমাতে পারছি না। ফোন বন্ধ করে ঠাস করে বাবার সামনে নামিয়ে বলে সাদি। তুই লাইন নিভিয়ে শুয়ে পড়, আমি চুপি চুপি গিয়ে তোদের পাশে শুয়ে পড়ব। ফোনটা আবারও হাতে নিয়ে বলেন তিনি। সাদি ফোঁস করে শ্বাস টানে, কপালটাই খারাপ আজ। কটকট করে পা ফেলে রুমে চলে যায়। যদি থাকতে তুমি বাঁচতে, আমার লাগতো না কঠিন। যদি থাকতে তুমি সিফাত। গান শুনছে কপালে হাত ঠেকিয়ে। মাঝে মাঝে গানের সাথে তাল মিলাচ্ছে। সাদি এসে ঠাস ঠাস করে গান অফ করে দেয়। সিফাত কপালে 3টে ভাঁজ ফেলে তাকাই একবার সাদির দিকে। সাদি বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। শাশুড়ি ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখে তার ঘুম নেই। ওনার এক পাশে পরি, অন্য পাশে ছোঁয়া শুয়ে আছে। পরির পাশে সিমি শুয়েছে। ছোঁয়া গুটি সুটি বেড়ে শুয়ে আছে। এতক্ষণ এপাশ ওপাশ করছিল। সবাই চোখ বুজেছে। সাবিনা বেগম তাকিয়ে থাকে ছোঁয়ার মুখের দিকে। এই মেয়েকে সাদির বউ হিসেবে পেয়ে সত্যি খুব খুশি তিনি। কখনো ভাবেইনি এই ছটফটে মেয়েটা মানিয়ে নিতে পারবে সাদির সাথে, বা সাদিও ওই মেয়েটাকে মানিয়ে নেবে। সত্যি কি মানিয়ে নিয়েছে, নাকি ওনার সামনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে? বুকটা ধক করে ওঠে ওনার। তাকায় সিমির মুখের দিকে। বুক চিরে কান্না পায়। এই মেয়েটার এমনটা কি না হলে চলতো না? কত সুন্দর পরিবার হতো ওনার। কিন্তু সিফাতের একটা ভুল পরিবারটা এলোমেলো করে দিল। এই মেয়েটার মুখের দিকে তাকালে নিজেকে অপরাধী মনে হয় ওনার। ছেলেদের ঠিক শিক্ষা দিতে পারেনি বলে মনে হয়। দীর্ঘশ্বাস ফেলেন উনি। হাতের উপর ভর দিয়ে মাথাটা উঁচু করে। খুব যত্ন করে চুমু এঁকে দেয় ছোঁয়ার কপালে। মুখের উপর পড়ে থাকা ছোট চুলগুলো কানের পিঠে গুজে দেয়। ছোঁয়া নড়ে চড়ে সাবিনা বেগমের কোমর জড়িয়ে ধরে। মুচকি হাসেন তিনি। একদম বাচ্চা মেয়েটা। পরি সিমিকে জড়িয়ে ঘুমোচ্ছে। বুকের ভেতর প্রশান্তি বয়ে যায় ওনার। এটাই ওনার পরিবার। এই মেয়ে দুটোই ওনার ঘরের লক্ষ্মী। কখনো এদের দূরে যেতে দেবেন না তিনি। বেলকনিতেই রাত পার করে সাদি। ল্যাপটপে অফিসের কাজ করে ভোর করে ফেলে। এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি। ইচ্ছে করেই করেনি। ফজরের আজান ভেসে আসতেই ল্যাপটপ বন্ধ করে ফেলে। 1 কাপ কফি হলে ভালো হতো। আর মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে রুম থেকে বের হয়। ছোঁয়ারও ঘুম ভেঙে গেছে। সাদির কথা খুব মনে পড়ছে। 7টায় গাড়ি চলে আসবে ওদের নিতে। আর মাত্র কয়েক মুহূর্ত, তারপরেই তো চলে যাবে। হাই তুলে বিছানা থেকে নামে। শাশুড়ি সিমি আর পরি গভীর ঘুমে আচ্ছন্ন। ওরা মনে হয় নামাজ পড়বে না। সাদির সাথে দেখা করে এসে ওদের নামাজ পড়তে ডাকবে ছোঁয়া। অন্ধকারে জুতো খুঁজে পায় না। খালি পায়ে হাঁটা শুরু করে। রুম থেকে বের হতে দেখতে পায় কিচেনে আলো জ্বলছে। খটখট আওয়াজও আসছে। ছোঁয়া ভ্রু কুচকে রান্নাঘরের দিকে হাঁটা শুরু করে। ওখানে গিয়ে দেখে সাদি পানি গরম করছে। চোখে মুখে বিরক্তির ছাপ। ছোঁয়ার মুখে হাসি ফুটে ওঠে। ধীর পায়ে হেঁটে সাদির পেছনে গিয়ে দাঁড়ায়। ভালো করে দেখে নেয় সাদিকে। এতক্ষণে আসার সময় হলো? চুলা খট করে বন্ধ করে গম্ভীর গলায় বলে সাদি। ছোঁয়া চমকে ওঠে। জানলো কি করে? চোখ দুটো বড় বড় হয়ে যায়। আপনি জানলেন কি করে? ছোঁয়া জিজ্ঞেস করে। সাদি পেছন ঘুরে ছোঁয়ার মুখোমুখি দাঁড়ায়। এই সাজে আজকে প্রথম দেখলো ছোঁয়াকে। সাদা টি শার্ট, কালো স্কার্ট, হয়তো ভুলে ওড়না ফেলে এসেছে। ঘুম ঘুম চোখ দুটো ফুলে গেছে। ঠোঁট শুকিয়ে গেছে। খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে হাত খোলা হয়ে গেছে। ফর্সা গলায় স্বর্ণের চেইন চিকচিক করছে। সাদি সময় নিয়ে পর্যবেক্ষণ করে ছোঁয়াকে। তারপর চোখ বন্ধ করে শ্বাস টানে। কফি বানাচ্ছেন? ছোঁয়া প্রশ্ন করে। পরি বলেছিল আমি ডেকেছি। বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে সাদি। ছোঁয়া মাথা নিচু করে ফেলে। মুভি দেখছিলাম। রিনরিনিয়ে বলে সাদি। ভেরি গুড। এখন এখানে কেন? একটু পরে চলে যাব। কিছুদিন থাকতে হবে, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে আসি। মন খারাপ করে বলে ছোঁয়া। ভালো। ছোঁয়া বুঝতে পারে সাদি রেগে কথা বলছে, তাই চুপ করে থাকে। কথা বলে না। ক্যাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমায় মিস করবে? সাদি চট করে জিজ্ঞেস করে। চমকে ওঠে ছোঁয়া। মাথা তুলে তাকায় ছোঁয়ার দিকে। সত্যি কি মিস করবে? আপনি আমায় মিস করবেন? ছোঁয়া উল্টে জিজ্ঞেস করে। সাদি জোরে শ্বাস টানে। কি জানি। ঠোঁট বাঁকিয়ে বলে সাদি। ছোঁয়া মুখ বাঁকায়। খুব ভালো করে জানা আছে মিস করবে না। আছে না ওই মেঘা, তার সাথেই ডলাডলি করবে। করুক, ছোঁয়ার কি?
ছোঁয়া ডিভোর্স পেপার বানাতে গেলে পড়বে। সাদি ছোঁয়ার দিকে তাকিয়ে বুঝতে পারে মনে মনে ঠিক কী ভাবতে পারে। মুচকি হাসে সাদি, সেটা ছোঁয়ার আড়ালে। আচমকা কোমর জড়িয়ে ধরে ছোঁয়ার, চোখ দুটো বড় বড় হয়ে যায়, দুই ঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। মাথা গিয়ে ঠেকে সাদির বুকে, হাত দুটো দিয়ে সাদির টি শার্ট খামচে ধরেছে। সাদির বুকের ধুকপুকানি খুব ভালো করেই বুঝতে পারছে ছোঁয়া। ডিভোর্সের কথা মাথাতেও আনবে না, মেঘা চলে যাচ্ছে বিদেশে, কালকেই ফ্লাইট, আমাদের মিশন কমপ্লিট। কোমরটা শক্ত করে চেপে ধরে ফিসফিসিয়ে বলে সাদি। হাত পা অবশ হয়ে আসছে ছোঁয়ার, বুকের ভেতর ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে, চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে। আর তখনই সাদি আলতো করে ছোঁয়ার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। সাদি চমকে ওঠে, ছোঁয়া খিচে বন্ধ করে রাখা চোখ জোড়া আপনা আপনি বড় বড় হয়ে যায়। সাদির মুখটা গম্ভীর, যেন কিছুই হয়নি, গম্ভীর মুখে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ছোঁয়া হাঁসফাঁস করছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, ছাড়াতে চাইছে নিজেকে সাদির থেকে। ছোঁয়া যত সরার জন্য নড়াচড়া করছে, সাদির ততই আঁকড়ে ধরেছে। ছোঁয়ার দৃষ্টি সাদির বুকের দিকে। একদম ছটফট করবে না, সারাক্ষণ বাড়িতেই থাকবে পরীর সাথে, বুঝলে? ফিসফিস করে বলে সাদি। ছোঁয়া শুকনো ঠকিলে মাথা নাড়ায়। সাদি ছোঁয়ার নাক টেনে দিয়ে ছেড়ে দেয়। ছোঁয়া খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়, জোরে জোরে শ্বাস টানতে থাকে, যেন এতক্ষণ শ্বাস বন্ধ ছিল। সাদি বুকে হাত দিয়ে দাঁড়িয়েছে। কফি বানিয়ে দাও। সাদি দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে। ছোঁয়া লজ্জায় নড়তে পর্যন্ত পারছে না, মাথা নিচু করে জামা মুঠ করে ধরে ঠোঁটে ঠোঁট চিপে দাঁড়িয়ে আছে ছোঁয়া। অস্বস্তিকর পরিবেশ, এখান থেকে ছুটে পালাতে ইচ্ছে করছে। এই লোকটার সামনে থাকলে দম বন্ধ হয়ে মারাই যাবে। কি হলো, বানাও কফি। সাদি ছোঁয়া নড়াচড়া না দেখে আবারও বলে। চমকে ওঠে ছোঁয়া, শ্বাস নেওয়ার শব্দ বেড়ে যায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আমি পারি না কফি বানাতে। আমতামতা করে চোখ বন্ধ করে বলে ছোঁয়া। সাদি ভ্রুকুচকে তাকায়। জাস্ট পানি গরম করে কফি ছেড়ে দেবে, তাতে করো। মাথা চুলকে বলে সাদি। ছোঁয়ার এবার কাঁদতে ইচ্ছে করছে, লজ্জায় ফেলে এখন মজা নেওয়া হচ্ছে। দাঁতে দাঁত চেপে সাদির দিকে এক পলক তাকিয়ে এক দৌড়ে চলে যায় ওখান থেকে। সাদি ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এতে পিচ্ছি কেন ইডিয়েটটা? বিড়বিড় করে বলে সাদি। তারপর দীর্ঘশ্বাস ফেলে কফি বানাতে লেগে পড়ে। ছোঁয়ার রুমে এসে দরজা নক করে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে বুকে হাত দিয়ে। ইস, কি করলো লোকটা! লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে ছোঁয়ার। কিরে দাঁড়িয়ে আছিস কেন, নামাজ পড়বি না? সিমি জায়নামাজ বিছাতে বিছাতে বলে। ছোঁয়া চোখ খোলে। সাবিনা বেগম তসবি হাতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। বুঝে যায়নি তো? ছোঁয়া বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। সিমি আর সাবিনা বেগম নামাজে দাঁড়িয়ে যায়। সাবিনা বেগম রান্না করছে, ছোঁয়া খাবে না বলেছে। হাইয়েসে বমি হয় ছোঁয়ার, কিছু খেতে বমিও আরও বেশি হয়। সাদি বেছে বেছে হাইসি ভাড়া করেছে। খাবার টেবিলে ছোঁয়াকে দেখবে আশা করেছিল সাদি, কিন্তু আশা বিফলে গেল। সিফাতও খায়নি, খাবার গলা দিয়ে নামছে না ওর। পরি সিফাতের কোলে বসে আছে, জেদ ধরেছে বাবাকে ছাড়া যাবেই না, কিছুতেই যাবে না। পরির আবদার ফেলার সাধ্য সিফাতের নেই। সেমি ব্রুকুচকে সিফাতের দিকে তাকিয়ে আছে। বাবা হিসেবে কতটা নিখুঁত এই লোকটা, কে বলবে একসময় এই বাচ্চাটার মাকে ছেড়ে দিয়েছিল এই অমানুষটা। পরির মুখের দিকে তাকিয়ে ইচ্ছে করে সবটা ঠিক করে নিতে, সবটা বলতে, শুধু সিফাতকে নিজের আশেপাশে থাকতে দিতে। মেয়ের স্কুলে দুজনের মিলে মেয়েকে নিয়ে যেতে, বিকেলবেলা দুজন মেয়ের দুহাত ধরে ঘুরতে। কিন্তু বিবেকে বাঁধা দেয়, বেমানদের ক্ষমা করতে নেই। পরি খেয়ে নাও। সিমি সিফাতের পাশে বসে বলে। সিফাত আর চোখে তাকায় সিমির দিকে। সিমি একবারও তাকায় না। পরি সিফাতের বুক থেকে মুখ তুলে, চোখের কোণে পানি। কাঁদছো কেন তুমি? সিমি চোখ মুখ শক্ত করে বলে, বাবা যাবে না? ফুপিয়ে কেঁদে ওঠে বলে পরি। সিফাত দীর্ঘশ্বাস ফেলে। সিমি সিফাতের দিকে তাকায়। ঠিক আছে, তোমাকেও যেতে হবে না। ভাত পরির মুখের সামনে ধরে বলে সিমি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শব্দ করে কেঁদে ওঠে বলে পরি। সিমি দাঁতে দাঁত চেপে তাকায় সিফাতের দিকে। সিমির দৃষ্টিতে ভয় পেয়ে যায় সিফাত। সিফাত হাসার চেষ্টা করে বলে। মুহূর্তেই পরির কান্না শেষ হয়ে যায়। টুস করে সিফাতের গালে চুমু দিয়ে দেয়। সিফাতও হেসে ফেলে।
বাবা মেয়ের খুনসুটি দেখে ভালো লাগা ছুঁয়ে যায় সিমির মনে, কিন্তু সেটা বুঝতে দেয় না। চুপচাপ পরীর মুখে খাবার পুড়ে দেয়। পরীও খুশি মনে সিফাতের সাথে কথা বলতে বলতে খেয়ে নেয়। ছোঁয়া রেডি হয়ে নেয়, জামা কাপড় সব লাগেজে পুড়ে নেয়। সিমি কাপড় পরেছে, ছোঁয়া 3 পিস পরেছে। শাড়ি গাড়ি করা ভীষণ অস্বস্তিকর। পরী সিফাতের সাথে ম্যাচিং করে সাদা ফ্রক পরেছে। এখানে শুধুমাত্র সাদি একা থাকবে। সাদি মায়ের থেকে বিদায় নিয়ে অফিসে চলে যায় 7টার সময়। এত আগে যাওয়ার কারণ বুঝতে পারলেন না সাবিনা বেগম, কিন্তু ছোঁয়ার মন খচখচ করছে। যাওয়ার আগে দেখাও করে গেল না ছোঁয়ার সাথে। গাল ফুলিয়ে ফেলে ছোঁয়া, কথাই বলবে আর ওই লোকটার সাথে। অফিসে বসে হাঁসফাঁস করছে সাদি। কোনো কিছুতেই ভালো লাগছে না। বাড়িতে গেলেই ফাঁকা ফাঁকা লাগবে। সব কিছু মাথা থেকে ঝেড়ে কাজে ফোকাস করার চেষ্টা করে। তখনই কেবিনের দরজায় কেউ নক করে। সাদি বিরক্ত হয়, ফাইলে চোখ রেখে কামিন বলে। মেঘা হাঁটু অবধি জামাটা টেনে টুনে চুল ঠিক করে ঢুকে পড়ে। গুড মর্নিং সাদি। এক গাল হেসে বলে মেঘা। সাদি ভ্রুকুচকে তাকায় মেঘার দিকে। কলম ঘোরাতে ঘোরাতেই কপালে 3টে ভাঁজ ফেলে বলে সাদি, চলে আসলাম। সাদির সামনে চেয়ার টেনে বসে বলে মেঘা, কি করে আসলে সেটাই জিজ্ঞেস করেছি, জানলেই বা কি করে আমি এখন অফিসে? সাদির প্রশ্ন শুনে মেঘা কিছু বলে না, তাকিয়ে থাকে সাদির দিকে। কি বলতে চাইছি সেটা জানা ইম্পর্টেন্ট না, কি করে আসলাম সেটা জানা জরুরি। 2 হাত টেবিলের উপর রেখে বলে মেঘা, বলো কি বলবে। ফাইল খুলে তাতে মনোযোগ দিয়ে বলে সাদি, আমার আপনাকে দরকার, বিয়ে করবেন আমায়? মেঘা সোজা সাপটা বলে দেয়। সাদি ফাইল থেকে দৃষ্টি সরিয়ে মেঘার দিকে তাকায়। দাঁতে দাঁত চিপে বলে সাদি, ভুলিনি। আরে ওই মেয়ে আপনাকে কি দিতে পারবে? বাচ্চা একটা মেয়ে, ওর তো ফিটার খাওয়া উচিত। কিচ্ছু বোঝে না, কখন সুখী হতে পারবে না আপনি। মেঘা জোর গলায় বলে, আউট। হাতের কাছে থাকা কাচের গ্লাসটা আছাড় মেরে চিৎকার করে বলে সাদি। ভয় পেয়ে যায় মেঘা, শুকনো ঢোক গিলে। আমার বউকে নিয়ে একটা কথা শুনবো না আমি। আমাকে প্রপোজ করতে এসেছিস তুই? আমাকে বের করছি তোর প্রপোজ। সাদি আশেপাশে কিছু খোঁজে, রাগে শরীর কাঁপছে। বাড়িতে এসেও মন ভালো নেই ছোঁয়ার। মেঘলা আকাশের মতন কালো হয়ে আছে মুখখানা। এতদিন বাড়িতে আসার জন্য কত পাগল ছিল, এখন সেই বাড়িটাই অসহ্য লাগছে। সাবিনা বেগম ছোঁয়াদের বাড়িতেই নামিয়ে দিয়ে গেছে ওদের। এখানে 2 দিন থেকে বাড়ি নিয়ে যাবে বলে গেছে। বাবা মায়ের সাথে কোনো রকমে একটু কথা বলে নিজের রুমে চলে এসেছে। বুকের বাঁ পাশটায় অসম্ভব ছিনছিন ব্যথা করছে, সব কিছুই বিষণ্ণ লাগছে। ফোনের দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু ফোনের আলোটাও জ্বলছে না। এখনো জামা কাপড় পাল্টায়নি, সাদের নাম্বারটাও নেই। এক বাড়িতে থাকলেও কখনো নাম্বার নেওয়ার প্রয়োজন পড়েনি, বা সাদিও দেয়নি। ছোঁয়া নাম্বারও হয়তো সাদির কাছে নেই। তাহলে কি কথা হবে না? আতঙ্কে ওঠে ছোঁয়া, চোখ দুটো ভিজে ওঠে। ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। নিজের কপালেও 2-4টে থাপ্পড় দেয়। কথা না বলে থাকবে কি করে? মনের গহীনে যে ওই লোকটার জন্য এক আকাশ সমান জায়গায় তৈরি হয়ে গেছে, সেখানে শুধুই লোকটার বিছড়া। সিমি এখনো বাবা মাকে বলেনি কিছুই, নিজের সাথে ঘটে যাওয়া একটা কথাও বলেনি। বলে বাবা মা ভীষণ কষ্ট পাবে। নাজমা বেগম ভীষণ রেগে আছে সিমির উপর বিয়ে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু সাইফুল রহমান একটুও রাগ করেনি। জীবনটা সিমির, তাই সিদ্ধান্ত নেবার অধিকারটাও সিমির। কোনো কিছু চাপিয়ে দেবে না। ছোট মেয়েকে জোর করে বিয়ে দিয়ে খুব বড় ভুল করেছে, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন উনি। ওইটুকুনি মেয়ে যে মানিয়ে গুছিয়ে সংসার করছে, এটাই তো অনেক। সাদি কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে। কোনো কাজে মন বসাতে পারছে না সাদি। বাড়ি ফিরবে কি করে সেটাই ভাবছে। পুরো বাড়িটা ফাঁকা। এতদিন তো একা থাকারই অভ্যেস ছিল সাদির। হঠাৎ করে পুচকে মেয়ের পাল্লায় পড়ে অভ্যেসটা পাল্টে গেল। সাদি আসবো? ইভা নক করে বলে। কপাল থেকে হাত সরিয়ে নড়ে চড়ে বসে সাদি। আয় বলে কলম হাতে তুলে নেয়, ফাইলে মনোযোগ দেবে বলে। শুনলাম বউ নাকি চলে গেছে? চেয়ার টেনে বসে বলে ইভা। চলে গেছে কেমন কথা, বাড়িতে গেছে। কপালে রাগ দেখিয়ে বলে সাদি। ইভা ঠোঁট টিপে হাসে। খুব ভালোভাবে
ফেসে গেছে সাদি, এটা ভালোই বুঝতে পারছে। ওই একই হলো, গেছে তো। হাত দিয়ে চুলগুলো নেড়ে এক গাল হেসে বলে ইভা। সাদি ফাইল বন্ধ করে। ওই মেয়ে কি জাদু জানে নাকি রে? দেয়ালের দিকে তাকিয়ে বলে সাদি। তা তো একটু জানেই, না হলে কি তোকে বশ করতে পারতো? মিথির এত ভালোবাসা ফিল করেও আমার মন গলল না, আর এই মেয়ের রাগ আর বদমাইশি দেখে পাগল হলাম। এবার মনটা খারাপ হয়ে যায় মিথি নামটা শুনে, হাসি মাখা মুখটা কালো হয়ে যায়। ওর কথা কেন তুলিস? দীর্ঘশ্বাস ফেলে বলে ইভা। ইদানিং খুব মনে পড়ে, কালকে ওর বোনকে দেখলাম বড় হয়ে গেছে। সাদি উদাসীন ভঙ্গিতে বলে। আচ্ছা বাদ দে, কথা বলেছিস ছোঁয়ার সাথে? রাতে কল করবো, এতক্ষণে ছটফট করুক। মৃদু হেসে বলে সাদি। বাবা, হার সাথেও শিখে গেছিস দেখে। ভেঙে বলে ইভা। সাদি খানিকটা লজ্জা পেয়ে যায়, কখনো এভাবে হাসা হয়নি, কিন্তু ইদানিং খুব হাসি পায়, আবার কারোর সামনে হাসতেও লজ্জা করে। লজ্জা পাওয়া নিয়েও অনেকক্ষণ হাসি ইভা, তারপর দুজনে মিলে বেশ কিছুক্ষণ গল্প করে সাথে কাজও করে নেয় গল্পের ফাঁকে। দুপুরে খাবার খাইয়ে দিচ্ছে ছোঁয়াকে ওর বাবা। খাবারের প্রতি কেন নজর নেই ছোঁয়ার, খালি সাদির কথা মনে পড়ছে। উনি খেয়েছে, কি করছে, আমাকে মিস করছে, মনের মধ্যে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এতে আরো বেশি বিরক্ত হয় ছোঁয়া। এত মনে কেন পড়বে, ওনার তো মনে পড়ছে না, উনি তো দিব্যি ভালো আছে। নাসমা বেগম খাবার বেড়ে দিচ্ছে, সিমি পরীকে খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে। পরীর মনটা খারাপ, বাবাকে দেখে না 2 ঘন্টা হয়ে গেল। কি করছে বাবা? সিমি মুখে খাবার গুজে দিচ্ছে আর পরী মন মরা হয়েছি বলছে। সিমি পরীর মনের কথা বুঝতে পারে। খাওয়া শেষ করো, বাবার আসার কথা বলিয়ে দেব। দীর্ঘশ্বাস ফেলে বলে সিমি। হাসি ফুটে ওঠে পরীর মুখে, ফোকলা দাঁত বের করে এককাল হাসে। পরীর হাসি দেখে সিমি আর ছোঁয়াও মুচকি হাসে। রাত 10টা বাজে। আজকে ছোঁয়া একা থাকবে জেদ ধরেছে। সিমি বলেছিল ওদের সাথে থাকতে, কিন্তু ছোঁয়া থাকবে না। কোনো রকমে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। নাজমা বেগম আর সাইফুল এসে দরজা ধাক্কিয়েছে অনেকক্ষণ, কিন্তু দরজা খোলেনি, কথাও বলেনি। বালিশে মুখ গুজে কেঁদে ফেলে ছোঁয়া। রাগ হচ্ছে নিজের প্রতি। উনি কল দেবে না এটা জানা ছোঁয়ার, কিন্তু নিজে কি করে পারলো নাম্বার আনার কথা ভুলে যেতে? নাম্বার আনলে তো কল করতে পারতো, খবরটা জানতে পারতো। বুক ফেটে কান্না আসছে ছোঁয়া। হাড়ে হাড়ে টের পাচ্ছে ওই লোকটাকে ছাড়া ওর একটা দিনও চলবে না। বেশ কিছুক্ষণ কান্না করার পর বুঝতে পারে ওর ফোন বাজছে। ফোন ধরতে ইচ্ছে করছে না। প্রভার শাশুড়ি ছাড়া কেউ কল করে না ওর ফোনে। ভেবে নাই ওরাই হয়তো কল করেছে। ভীষণ বিরক্ত হয়। কান্না করেও শান্তি নেই, কান্নার মাঝেও বাধা দেবে এরা। 2 বার কল দেওয়ার পরে সাদি কটমট চোখে তাকায় ফোনের দিকে। দুপুরে খাওয়া হয়নি, রাতেও খায়নি এখনো। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়েই কল করেছে, কিন্তু ইডিয়েটটার কল ধরার নামই নেই। সারা বাড়ি খুঁজে ছোঁয়ার একটা জামা পায় না সাদি। এতে আরও বেশি বিরক্ত হয়। সব কিছু নিয়ে যাওয়ার কি আছে? বেলকানিতে ফ্লোরে গোল হয়ে বসে সাদি। এখন কল না ধরা অবধি কল দিতেই থাকবে। ইচ্ছে করছে ঠুস করে কানের নিচে কয়েকটা থাপ্পড় দিতে। আবার কল দেওয়া শুরু করে। এবার ছোঁয়ার বিরক্ত আকাশ ছুঁই ছুঁই। ধাপ করে উঠে বসে ফোনটা ধরে। কানে ফোন নিয়ে ঝাঁঝালো গলায় বলে, কণ্ঠ শুনিয়ে বোঝা যাচ্ছে ভীষণ কান্না করেছে। সাদি মুচকি হাসে। কান্না কেন করেছো? শীতল গলায় জিজ্ঞেস করে সাদি। বুকের ভেতর ধক করে ওঠে ছোঁয়ার। চোখ দুটো বড় বড় হয়ে যায়। শুকনো ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন করতে পারি না? সাদি পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করে। ছোঁয়া লজ্জা পেয়ে যায়, মাথা নিচু করে মুচকি হাসে। ভিডিও কল দেই? সাদি বলে। ছোঁয়া রিনিয়ে বলে, আচ্ছা আমি এমবি দিচ্ছি, ততক্ষণে তুমি চোখ মুখে পানি দিয়ে এসো। সাদি কল কেটে দেয়। ছোঁয়া ফোনটা বুকে জড়িয়ে 2 মিনিট বসে থাকে, তারপর মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। 2 মিনিটেই চোখে মুখে পানি দিয়ে চলে আসে ছোঁয়া। আর তর সইছে না। মনের মধ্যে মানুষটাকে দেখার জন্য উতলা শুরু হয়ে গেছে। সারাটা দিন গেলেও দেখতে পারেনি। কোনো রকমে চোখ মুখ মুছে তোয়ালে ছুঁড়ে মারে আলনার দিকে। তোয়ালেও আলনায় না পড়ে ফ্লোরে পড়ে যায়। বিরক্ত হয় ছোঁয়া।
চোখ মুখ কুচকে আবার গিয়ে আলনায় রেখে আসে। এবার ফোনটা হাতে নেবে, তখনই বাবার ডাক। মা ঘুমিয়েছিস? দরজাটা খোল না। শফিক রহমান দরজায় কড়া নেড়ে ডাকে। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে, ভেবে নেই কথা বলবে না, বাবা ভাববে ঘুমিয়ে গেছে। যে ভাবা সে কাজ, দাঁতে দাঁত চিপে বসে থাকে। এদিকে শফিক রহমান ডেকেই যাচ্ছে, যেন পণ করেছে মেয়ে দরজা না খোলা অবধি এখান থেকে এক পা নড়বে না। এবার আর ছোঁয়া চুপ করে থাকতে পারে না, বুক ভরে শ্বাস নেয়। বাবা ঘুমোচ্ছে, আমি সকালে কথা বলবো, যাও তুমি। নিচু স্বরে বলে ছোঁয়া। একবার দরজাটা খোল, দেখেই চলে যাব তোকে। অগত্যা ছোঁয়া ওড়না মাথায় দিয়ে দরজা খোলে। শফিক রহমান মুচকি হাসে, হাত বুলিয়ে দেয় ছোঁয়ার মাথায়। রাগ করেছিস? দরজা কেন বন্ধ করেছিলি? ছোঁয়ার গালে হাত দিয়ে বলেন উনি। না বাবা, রাগ করিনি, একটু মাথা ব্যথা করছিল তাই। ছোঁয়া একটু হাসার চেষ্টা করে বলে, এখন ঠিক লাগছে? একদম ফিটফাট আছি। মা, তোর সাথে একটু কথা বলতে চাইছিলাম। মুখটা কালো করে বলেন উনি। কি কথা? তোর রাপির ব্যাপারে। কি হয়েছে বলতো? বিয়েটা ভেঙে দিল, এখন আবার তোর ভাসুরের মেয়েকে নিয়ে এসেছে, বাচ্চাটাও ওকে মা বলে ডাকে। চিন্তিত ভঙ্গিতে বলেন উনি। ছোঁয়া কি বলবে বুঝতে পারছে না, কি বলা উচিত। এদিকে সাদি অপেক্ষা করছে, বাবাকেও বলতে পারছে না তুমি যাও, দ্বিধায় ভুগছে ছোঁয়া। সকালে বলবো তোমায়, এখন ঘুমাও। মাথা নিচু করে ঋণ নিয়ে বলে ছোঁয়া। খুব ঘুম পেয়েছে? হুম। আচ্ছা যাচ্ছি, শুভরাত্রি। শুভরাত্রি। ছোঁয়া মুচকি হেসে বলে। বাবা চলে যেতেই ছোঁয়া বুকে হাত দিয়ে জোরে শ্বাস টানে, ঠাপ করে দরজা বন্ধ করে দিয়ে এক লাফে বিছানায় গিয়ে বসে। ফোনটা হাতে নিতে দেখতে পায় সাদির 22টা কল। গলা শুকিয়ে যায় ছোঁয়ার, শুকনো ঢোক গিলে কল ব্যাক করে। ভিডিও কল দেয়, সাদি সাথে সাথে রিসিভ করে। ছোঁয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়, তাড়াহুড়ো করে কল কেটে দেয়। জলহস্তি জানেও না বউ কল করলে কল কেটে ব্যাক করতে হয়। ছোঁয়া বিড়বিড় করে বলে, সাথে সাথে ফোন বেজে ওঠে। ছোঁয়া কানে হেডফোন গুজে ফোন রিসিভ করে সামনে বালিশে রেখে দেয়। কল কেন রিসিভ করলেন? জানেন না বউ কল করলে কেটে কল ব্যাক করতে হয়? সাদি ভ্রু কুচকে তাকায় ছোঁয়ার দিকে। হোয়াটসঅ্যাপে কল করলেও কেটে কল ব্যাক করতে হয় জানা ছিল না সাদির। কল ব্যাক কেন করব? সাদি অবাক হয়ে জিজ্ঞেস করে। এটাই নিয়ম, পরের বার থেকে কল রিসিভ করলে কথাই বলবো না। সাদি মুচকি হেসে বলে, তো নিয়মটা কি তুমি বানিয়েছো? বানিয়েছি। মুখ বাঁকিয়ে বলে ছোঁয়া। সাদি ছোঁয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এলোমেলো চুল, হালকা অন্ধকার রুম থাকায় ছোঁয়াকে কালো দেখাচ্ছে, তবু সাদির কাছে খুব মিষ্টি লাগছে। ছোঁয়া এবার সাদির দিকে ভালো করে তাকায়, সাথে সাথে একরাশ লজ্জা এসে জড়ো হয় ছোঁয়ার মুখে। মাথা নিচু করে ফেলে। সাদি খালি গায়ে, ফর্সা বুকের কালো লোম দেখে ছোঁয়া লজ্জা পেয়েছে। আচ্ছা, এরপর থেকে রিসিভ করব না। এবার বলো, খেয়েছো? সাদি গম্ভীর গলায় বলে, আপনি খাইছেন? ছোঁয়া মাথা নিচু করেই বলে, না, এখনো খাওয়া হয়নি, পরে খাবো। সাদি একটা ফাইল হাতে নিয়ে বলে, কেন খান নাই? এমনিতেই কল রিসিভ করতে এত দেরি হলো যে। বাবা এসেছিল, কথা বললাম। ছোঁয়া এখনো মাথা নিচু করে আছে, কথাগুলো রিনরিনিয়ে বলছে। ও আচ্ছা, তো কান্না কেন করছিলে? ছোঁয়ার লজ্জা এবার বেড়ে যায়, আরও একটু নুয়ে ফেলে মাথাটা, একদম গলা আর থুতনি মিশে গেছে, গাল দুটো লাল আকার ধারণ করেছে। সাদি সামনে থাকলে ঠিকই বুঝতে পারত, কিন্তু এতটা দূরে থেকে বুঝতে পারলো না। আমায় মিস করছেন? ছোঁয়া প্রশ্ন করে বসে। সাদি তাকায় ছোঁয়ার দিকে, দুই গালে হাত দিয়ে ফোনের স্ক্রিনের দিকে একটু ঝুঁকে। ছোঁয়া সাদির দিকে তাকিয়ে আছে উত্তর শোনার অপেক্ষায়। না তো, তোমায় কেন মিস করব? সাদির কথা শুনে ছোঁয়ার মনটা খারাপ হয়ে যায়, ভীষণ রাগ হয়। এতক্ষণে যে গাল দুটোতে লজ্জা ছিল তা এখন রাগে শক্ত করে ফেলে, দাঁতে দাঁত কটমট করে বলে, তাহলে কল কেন দিছেন? দাঁতে দাঁত চিপে বলে ছোঁয়া, ভুল করে চলে গেছে, আমি তো মেঘার নাম্বারে ডায়াল করেছিলাম। সাদির কথা শুনে খট করে কল কেটে দেয় ছোঁয়া।
গাল বেয়ে পানি পড়ছে। সাদি হতভম্ব হয়ে যায়। এইটুকু কথায় কল কেটে দেবে ভাবেনি। মানুষ এতটা ইডিয়েট হয় কি করে? হোয়াটসঅ্যাপে কেউ ভুল নাম্বারে ডায়াল করে? এটুকু কমন সেন্স নেই।